শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিল তুই আসার পর। তোর নাম রেখেছিল সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন, অভাবী অনটনে বেঁচে থাকার নানান দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বের করা মেজো মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। আমরা একে একে তোকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞাসা করতিস, মা পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু ধান দুব্যই দিতাম আর মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকন যেন মস্ত বড় মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর, ও যেন সত্যি মানুষ হয়। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ, কষ্টের পয়সাও একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতো তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কে ভাই হতো, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না। তখন তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, ভাবছি সামনের মাস থেকে দুধ রাখবো আরো আছে, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেত। বারান্দার ধার ঘেঁষে রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটা না সুর আমাদের কলোনির ভাঙা চোরা বাড়িটাকে জীবন্ত করে রাখতো। তখন বলতেন আমায়, খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা তো দেখছি দিন দিন ভেঙে পড়েছে, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, দূর, খোকন বড় হচ্ছে, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিস্তব্ধ অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস। ইতিহাস, ভূগোল, গ্রামার, ঈশ্বর আমাদের নিরাশ করেননি। সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর কত বড় অফিসে চাকরি হলো তোর। মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়েই তো তুই কত কি কিনে এনেছিলি আমাদের জন্য। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারের সাজানো গোছানো দু কামরার ফ্ল্যাটে, তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বাড়ি, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো, ওই বাড়িতেই তোর মনে আছে খোকন, তোর বাবা যেই দিনটাতে চলে গেলি, মনে আছে? তুই বাবার বুকের উপরে পড়ে কাঁদছিলি সাহস নয়নে। সত্য স্বামীহারা আমি সেদিন তোর অসহায় বুকের দিকে তাকিয়ে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। বলেছিলাম, খোকন কাঁদিস না, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা। তোকে বড় দেখতে ইচ্ছা করছে রে, তোকে, বৌমাকে,
ছোট্ট পেট্টুকে। আজ তোরা কত দূরে কলকাতার ঝকঝকে বাড়িতে, আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, খাওয়া দাওয়া, হইচই, খুব ভালো খুব ভালো। আজ বড় মনে পড়ছে যাদবপুরের আমাদের ভাঙা ঘরে রাতে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস। তখন বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? কিন্তু সময়ের কি আশ্চর্য পরিহাস। খোকন, তুই বোধহয় আমার পায়েস খাস না, তাই না রে খোকন? তুই জানিস না খোকন, আজ আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি নিয়ে বসে আছি এখানে, এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে, আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার আসবি। নমস্কার।